প্রাইমারি, আপার প্রাইমারি টেট, সিডিপি এবং এসএলএসটি এডুকেশন সহ এডুকেশনের যে কোনো স্তরের গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস আজকে আপনাদের সাথে আলোচনা করব। এর আগের পার্টে আমরা বৃদ্ধি বিকাশ, বিকাশের যে উপাদান, বিকাশের বিভিন্ন বৈশিষ্ট্য, বিকাশের নীতি, এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা মেনলি বিকাশের স্তর দেখব। তার আগে একটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকে স্কিপ করে যাই, ব্যক্তির জীবনের যে বিকাশ ঘটে তার উপাদান কি, মানে প্রভাব বিস্তারকারী উপাদান। এখানে উপাদান বলতে আমরা বিকাশের ওপরে প্রভাব বিস্তার করে কারা, কার দ্বারা একজন ব্যক্তি, একটা শিশুর বিকাশ প্রভাবিত হয়। আমাদের টেটে বিশেষ করে সিডিবিতে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু এভাবে করে আসে, এবং আমরা এসএলএসটিরও 2025-এর যা কোশ্চেন দেখেছি তাতে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসার প্রবণতা বেড়েছে। প্রথমে হচ্ছে এই যে ব্যক্তির জীবনের যে বিকাশ ঘটছে, বিকাশের উপর প্রভাব ফেলছে যারা, এইরকম উপাদানকে তিনটে ভাগে ভাগ করা যায়: জৈবিক উপাদান, মানসিক উপাদান, সামাজিক উপাদান। এই তিন রকম উপাদান কাজ করে ব্যক্তির জীবনের বিকাশের মধ্যে প্রভাব ফেলে। একটা হচ্ছে জৈবিক উপাদান, কতগুলো জৈবিক বিষয় আছে, বায়োলজিক্যাল, কিছু আছে মেন্টাল মানে মানসিক উপাদান, আর কিছু আছে সোশ্যাল মানে সামাজিক উপাদান। খুব সহজতম বিষয়। এইটা বলে এরপরে আমরা আসবো আমাদের যে আজকের মূল বিষয় স্তরে, কিন্তু এটা কিন্তু খুব মনে রাখাটা খুব দরকার। জৈবিক, আমরা জানি জৈবিক কথাটা এসে জীব থেকে, বায়োলজিক্যাল, ফিজিক্যালও বলতে পারি, দৈহিকও বলতে পারি, অর্থাৎ দেহগত যে উপাদানগুলো, দেহের সাথে যুক্ত কিছু উপাদান আছে যা ব্যক্তির বিকাশকে প্রভাবিত করে, তার দৈহিক বিকাশকে প্রভাবিত করে। সাথে সাথে আমরা আগেও দিনও বলেছি যে বিকাশ একটা সার্কেলের মতন, দৈহিকের সাথে মানসিক, মানুষের সাথে সামাজিক, সামাজিকের সাথে মানসিক, সবাই সবার সাথে কিন্তু সংযুক্ত। একটা না হলে অন্য সবগুলো প্রভাবিত হবে। ফলে এই জৈবিক কতগুলো, বায়োলজিক্যাল কতগুলো উপাদান রয়েছে যা বিকাশকে প্রভাবিত করে। যেমন প্রথম হচ্ছে তার মধ্যে বংশগতি। আচ্ছা, আমাদের বংশগতি আমাদের বিকাশকে প্রভাবিত করে না? একবার ভাবুন তো। হেরিডিটি, এরপরে পড়বো সেই শিক্ষার উপাদান হিসেবে শিক্ষার্থী যখন পড়বো সেখানে এগুলো দেখবো আমরা। বংশগতি, আমরা বংশগতি সূত্রে এমন কিছু পাই না, প্রত্যেকটা শিশু পায় না যা তার বিকাশকে প্রভাবিত করে। দৈহিক তো পায়, আমাদের দেহের রং, চুলের কোঁকড়ানো বা স্টেট, চোখের গঠন, নাকের গঠন, এগুলো তো পাই। শুধু তাই নয়, মেজাজ, আগ্রহ, প্রবণতা, এগুলো দেখুন আমরা বংশগতিভাবে কিন্তু কারো না কারো কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। বাবা যদি একটু মেজাজ বেশি হয়, তার সন্তানদের মধ্যে কারো কারো সেই প্রবণতা থাকে। বাবা মায়ের মধ্যে কেউ যদি সঙ্গীত প্রিয় হয়, তাদের সন্তানদের মধ্যে সঙ্গীত প্রিয়তা আসে। এই যেগুলো তো বংশগতিভাবে গত। বাবা মা রাজনীতি করলে তার সন্তানদের মধ্যে ছোটবেলা থেকে একটা রাজনৈতিক প্রতি আকর্ষণ চলে আসে। উদাহরণ দিচ্ছি না, আমাদের রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এই যে বংশগতি প্রাপ্তে কিন্তু আমার বিকাশটা কি করে, বিকাশ প্রভাবিত হয়। আর কি দ্বারা বিকাশ প্রভাবিত হয়? লিঙ্গ দ্বারা প্রভাবিত হয়। বিশেষ করে দৈহিক এবং মানসিক ক্ষেত্রে তো প্রভাবিত হয়। দেখুন যে দৈহিক যে বিকাশটা কৈশোরের, এরপরেই আমরা পূর্ব স্তরে যখন আসবো, শৈশবকালে সমান সমান হলেও বাল্যকালের শেষের দিক থেকে কৈশোরের প্রথম দিকে বালিকা বা কিশোরীদের, মানে মেয়েদের, তাদের বিকাশটা কিন্তু দ্রুত হয়। আবার কৈশোরের শেষের দিকে কিশোরদের বা ছেলেদের বিকাশটা, দৈহিক ক্ষেত্রটা অনেক উন্নত হয়। তাহলে এই লিঙ্গগত কারণে মানসিক বিকাশটাও, ছেলেদের মেন্টালিটি একরকম হয়, মেয়েদের আর একরকম হয় সাধারণত। কিছু ক্ষেত্রে তফাৎ হতেই পারে। আগের দিনও বলেছি, হাতের কারো কারো 6টা আঙ্গুল হয়, তার মানে এই নয় সেও কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে হাতের আঙ্গুল কটা, সেও 5টা লেগে 6টা আঙ্গুল থাকা সত্ত্বেও। ব্যতিক্রম কখনো নিয়ম হয় না, কিন্তু সাধারণত লিঙ্গগত কারণেও কিন্তু ব্যক্তির বিকাশ প্রভাবিত হয়। আর যেটা হরমোন, বিভিন্ন হরমোনাল বিষয় যদি সঠিকভাবে কারোর ক্ষেত্রে ঠিক মতো না থাকে, তাহলে তার দ্বারাও কিন্তু বিকাশ প্রভাবিত হয়। এই জিনিসগুলো দৈহিক ক্ষেত্রে হয়। মানসিক ক্ষেত্রে কোন বিষয়গুলো বিকাশকে প্রভাবিত করতে পারে? মানসিক ক্ষেত্রে এক হচ্ছে নিরাপত্তা। ব্যক্তির নিরাপত্তা তার বিকাশের অন্যতম একটি উপাদান বা নির্ধারক। নিরাপত্তা বলতে আমার সামনে কেউ ওই Z+ ক্যাটাগরি AK-47 নিয়ে দাঁড়িয়ে থাকবে সেই নিরাপত্তা নয়। আমার মানসিক নিরাপত্তা কিন্তু একটা শিশু অনেক ক্ষেত্রে তার পরিবারের কাছে নিরাপদ নয়। বাবা মা সবসময় অশান্তি করছে, ছোট্ট শিশুটা যখন দেখছে কিন্তু ভয়ে মানে সিটকে থাকছে, মা বাবাকে মারছে বা বাবা মাকে মারছে, ঠাকুমা মাকে গালাগাল করছে, বাবা নেশা করে প্রত্যেক দিন বাড়ি ফিরছে, বা যে সমাজটায় থাকছে সেখানটায় রোজ অশান্তি, গন্ডগোল, বোমাগুলি লেগেই আছে।
এই ধরনের জিনিসগুলো, বা তার আর্থিক অনটন, তার সামাজিক ক্রাইসিস, তার ফ্যামিলি কোনো ক্রাইসিস, তাকে কিন্তু মনে মনে নিরাপত্তাহীনতায় যদি ভুগতে থাকে, সেই ছেলেটা মেয়েটা অসামাজিক হয়ে যেতে পারে। অসামাজিক কথাটা ঠিক নয়, অ্যান্টি সোশ্যাল আমি বলছি না, আনসোশ্যাল টাইপের হতে পারে, কারোর সাথে মিশতে পারছে না সেই ছেলেটি, মানসিকভাবে জড়তা তৈরি হয়ে যেতে পারে, কারোর গুটিয়ে থাকতে পারে, অথবা উল্টোটা হতে পারে, খুব হিংস্র হতে পারে। আমরা যখন মানসিক বিভিন্ন অসুস্থতাগুলো পড়বো তখন সেগুলো ডিটেলসে আসবো। তাহলে নিরাপত্তা বিকাশের কিন্তু অন্যতম একটি উপাদান। আর একটা হচ্ছে অনুসন্ধান, কিউরিসিটিস, যদি এইটা কিন্তু মানসিকভাবে বিকাশের অন্যতম একটি উপাদান। আমাদের মধ্যে এবার শৈশবের চাহিদা, বাল্যকালের চাহিদা পড়বো, তখন দেখব অনুসন্ধান প্রত্যেকটা ব্যক্তির কিন্তু একটা সবচেয়ে বড় গুণ। এই যে আজকে আপনি একবার, আমি নিজের বিজ্ঞাপন দেওয়ার জন্য বলছি না, আপনি আমার ক্লাসটা দেখছেন, দেখুন আপনার মধ্যে কোনোভাবে একটা অনুসন্ধান আছে বলেই যে না আমাকে টেট বা এসএলএসটিটা একটু পড়তে হবে, দেখি তো ক্লাস দেখতে দেখতে হয়তো মানে সেটা আমার সৌভাগ্য, আমার ক্লাসটা আপনার সামনে গেছে, আপনি পড়ছেন। আমার ক্লাস ছেড়ে দিয়ে আপনি অনেক ভালো ভালো স্যার ম্যামদের ক্লাস পাচ্ছেন, ইউটিউবে ফেসবুকে দেখছেন, তাহলে আপনার অনুসন্ধিৎসা আছে বলে তো আজকে এটা হচ্ছে, না হলে হতো না। আমাদের পড়াশোনা থেকে একটা শিশু অনুসন্ধান থাকলেই সে অনেক কিছু শিখতে পারে, অর্থাৎ তার অনুসন্ধান নামক যে মনের একটা উপাদান, সেটা যদি ঠিক থাকে তবে তার বিকাশ ঘটে। এবার সামাজিক ক্ষেত্রে, আমি এটা বাড়াচ্ছি না, সামাজিক ক্ষেত্রেও কতগুলো বিষয় বিকাশকে প্রভাবিত করে। প্রথম হচ্ছে সহযোগিতা। সহযোগিতা সহযোগিতা বিকাশের অন্যতম একটি উপাদান। শিশু যদি সঠিকভাবে ছোটবেলার থেকে সহযোগিতা পায়, তার পড়াশুনো থেকে শুরু করে সমস্ত কিছুতে সামাজিকভাবে সে যদি দেখে সব কিছুতে সহযোগিতা পাচ্ছে, সেও কিন্তু অন্যকে সহযোগিতা করবে, ফলে তার সোশ্যাল ডেভেলপমেন্টটা, সামাজিক বিকাশটা কিন্তু ভালো হবে। সহযোগিতার পরে যেটা আসছে সমবেদনা। এই যে সঠিক সমবেদনা, আমাকে যদি আপনি সমবেদনা দেখান, আমি তো আপনাকে সমবেদনা দেখাবো। এই ছোটবেলার থেকে এই উপাদানগুলো কিন্তু বিকাশকে প্রভাবিত করে থাকে সাধারণত। দলবদ্ধতা, যদি দলবদ্ধতার প্রবণতা শিশুর মধ্যে বা ব্যক্তির মধ্যে থাকে, তাদের কিন্তু সামাজিক বিকাশ, মানসিক বিকাশ সমস্ত কিছুই অনেক উন্নতি হয়। তাহলে এগুলো হচ্ছে বিকাশের উপাদান, এরা কিন্তু আমার বিকাশকে প্রভাবিত করতে পারে। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। একটি শিশুর বিকাশকে বা একজন ব্যক্তির বিকাশকে কিন্তু এই উপাদানগুলো প্রভাবিত করতে পারে। এবার আসছে আমরা জীবন বিকাশের স্তরে, খুব ইজি ভাবে বিষয়গুলো একটু বুঝে নেবো। এবার জীবন বিকাশের স্তর বা স্টেজ, আগে আমরা দেখব এই জীবন বিকাশের স্তর জিনিসটা কি। স্তর কি, আমরা যখন একটা দোতলায় উঠি, আপনার বাড়ির হোক আপনার স্কুলের হোক, দোতলায় উঠতে গেলে কি করতে, একতলা থেকে দোতলায় উঠতে গেলে এক লাফে উঠে বা উপর থেকে নামবো, এক লাফে নিশ্চয়ই নেমে যায় না, ওটা তো সম্ভবই নয়। নিচের থেকে এক লাফে নামা সম্ভব জীবন হয়তো একবারই, ওটা ওয়ান টাইম, ওটিভির মতন, তাই তো, লাফ দিয়ে নামবো, তারপরে গ্যারান্টি নেই। তো তার জন্য আমরা মানুষ কি করেছে, ধাপ তৈরি করেছে, সিঁড়ি তৈরি করেছে, তাই তো, একটা 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 করে উঠে 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 আমরা যাচ্ছি, এই যে ধাপ। তো একটি শিশু যখন তার জন্ম হলো, বিকাশ জন্ম থেকে কোন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত বিকাশ, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে বিকাশ, লাইফ লং প্রসেস, জীবনব্যাপী প্রক্রিয়া। ঠিক ওই ধাপ বিকাশকে পর্যবেক্ষণ করে তাকে বিশ্লেষণ করবার জন্য মনোবিদগণ বয়স অনুযায়ী ঠিক কতগুলো সিঁড়ি তৈরি করেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতগুলো ধাপ তৈরি করেছে। যেমন একতলার থেকে দোতলা বা দোতলার থেকে 3, 4, 5 তলা উঠবার জন্য কতগুলো ধাপ ধাপ করা আছে, ঠিক একটা মানুষের জন্ম থেকে মৃত্যু হচ্ছে বিকাশ, তাকে ব্যাখ্যা করবার জন্য বয়স অনুযায়ী তার কতগুলো সিঁড়ি তৈরি করা হয়েছে, ধাপ তৈরি করা হয়েছে, স্টেজ তৈরি করা হচ্ছে। একেই বলা হয় জীবন বিকাশের স্তর। তার মানে বিকাশ কিন্তু থেমে থেমে যায় না, ওই একতলার থেকে দোতলা ওঠার সুবিধার জন্য আমরা কতগুলো ধাপ তৈরি করেছি। ঠিক তেমনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশকে পর্যবেক্ষণ করে, ব্যাখ্যা করে, তার গুণগত বৈশিষ্ট্য দেখে, তার বিভিন্ন রকম চরিত্রগত বৈশিষ্ট্য দেখে তাকে কতগুলো ধাপে ভাগ করা হয়েছে, তাকেই বলা হয় জীবন বিকাশের স্তর। এবার এই স্তর তাহলে কটি, এই নিয়ে কিন্তু মনোবিদদের মধ্যে বহু একটা বিতর্ক রয়েছে। বিখ্যাত মনোবিদ, এইখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। পিকুনাস বলে একজন বিখ্যাত মনোবিদ, তিনি বলেছেন যে ব্যক্তির জীবন বিকাশের 10টি স্তর রয়েছে। এই স্তরগুলো পুরোপুরি মুখস্থ না করলে হবে, পরে কোনো সময় যখন এমসিকিউ যাব সে সময় আমি বলে দেবো। মনোবিদ পিকুনাস বলেছেন যে ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে 10টা সিঁড়ি মানে ধাপে ভাগ করা যায়, তার 10টা স্তর। আচ্ছা, ভালো কথা।
আর একজন মনোবিদ এরিকসনের তত্ত্ব আমাদের পড়তে হবে কিন্তু। এরিকসন বলেছেন না 10টা না, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তির জীবনকে 8টা ভাগে ভাগ করেছে, অর্থাৎ জীবন বিকাশের স্তর হচ্ছে 8টি। আর্নেস্ট জোন্স বিখ্যাত মনোবিদ, আমরা এনারটা পরে ডিটেলস পড়বো। আর্নেস্ট জোন্স বলেছেন যে না 10 বা 8 নয়, ব্যক্তির জীবন বিকাশের ধাপ বা স্তর হচ্ছে 4টি। আর্নেস্ট জোন্স বলেছেন কটি? 4টি। শিক্ষাবিদ রুশো, যিনি শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছেন রুশো, সে রুশো বলেছেন যে ব্যক্তির জীবন বিকাশের স্তর তিনিও বলেছেন 4টি। কিন্তু এই আর্নেস্ট জোন্স আর রুশোর ভাগের মধ্যে তফাৎ আছে। জোন্স হচ্ছে শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক, আর রুশো বলেছেন শৈশব, বাল্য, কৈশোর বা বয়সন্ধি এবং যৌবনকাল। রুশো 4টি। এই যে তাহলে পিকুনাসের মতে মানুষের ব্যক্তির জীবন বিকাশের স্তর কি কয় ভাগে ভাগ করা যায়? 10টি। মনোবিদ এরিকসনের মতে 8টি বা 8 ভাগে ভাগ করা যায়। আর্নেস্ট জোন্স 4 ভাগে ভাগ করা যায়। শৈশব, আর্নেস্ট জোন্স বলেছেন 4 প্রকার কি কি? শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক। বলতেই পারেন স্যার আপনি এই 4টেই কেন লিখলেন শুধুমাত্র, বাকি দেখতে অত গেলেন না, তার কারণ আছে, আসছি। রুশো বলেছেন 4টি, শৈশব, বাল্য, কৈশোর, যৌবনকাল। এছাড়া শিক্ষাগত দিক থেকে যদি আমরা দেখি, শিক্ষাগত দিক থেকে দেখুন ব্যক্তির জীবনকে 5 ভাগে সাধারণত ভাগ করা যায়। প্রাথমিক একটা স্তর হয়, তারপরে প্রাথমিকের 2টো ভাগ, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, আবার মাধ্যমিকের 2টো ভাগ, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে প্রাপ্তবয়স্ক আসছে। এই হচ্ছে জীবন বিকাশের স্তর। এইবার প্রশ্ন এখানে যেটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে যে তাহলে 10, 8, 4, 4, 5, 6 নানামুনি নানামত, কোনটাকে তার আমরা জীবন বিকাশের স্তর কটি, এই প্রশ্নটা আসছে। এই নিয়ে বহু বিতর্কের পর মোটামুটি ভাবে সমস্ত মনোবিদগণ সর্বসম্মতভাবে যেটা করেছেন সেটা ব্যক্তির জীবন বিকাশের স্তরকে 4টি ভাগে ভাগ করেছেন সর্বসম্মতভাবে। মোটামুটি ভাবে তারাই আর্নেস্ট জোন্স যে ভাগ করেছেন সেটাকেই সঠিক মনে করেছেন, কারণ এটাই অনেক বেশি বিজ্ঞানসম্মত। এই জন্যই আর্নেস্ট জোন্সের 4টে ভাগে আমি লিখেছিলাম। আর্নেস্ট জোন্স শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক বলেছেন, এই 4টে স্তর ভাগটাকেই সর্বসম্মত স্বীকৃত দেওয়া হয়েছে। এইবার আমরা আসছি যে তাহলে ব্যক্তির জীবন বিকাশের প্রধান স্তর তাহলে আমরা কটা বলবো? ব্যক্তির জীবন বিকাশের প্রধান স্তর হচ্ছে 4টি। তাহলে কি কি সেই 4টি স্তর? এক হচ্ছে শৈশবকাল, প্রথম। তাহলে কি বললাম? প্রথম হচ্ছে শৈশবকাল, তারপরে 2 নম্বর শৈশবকাল, বাল্যকাল, 3 নম্বর হচ্ছে কৈশোর বা বয়ঃসন্ধিকাল, কৈশোরকালও বলা হয় বা বয়ঃসন্ধিকাল বলা হয়, ইংরেজি টার্মগুলো আসছি। লাস্ট হচ্ছে প্রাপ্তবয়স্ক। এই হচ্ছে মেন 4টি ভাগ। তাহলে প্রথম হচ্ছে শৈশব বা ইনফ্যান্সি, বলা হচ্ছে জন্ম থেকে, শূন্য থেকে। কেন শূন্য থেকে বলছি, 1 থেকে নয়, সেটার ব্যাখ্যায় আসবো। 5 বা 6 কেন তার ব্যাখ্যাতেও আসবো। সময়কালটা হচ্ছে শৈশবকাল, ইনফ্যান্সি। তারপরে চাইল্ডহুড, বাল্যকাল, এর বয়সটা মোটামুটি 5 বা 6 থেকে 10, 11 বছর বা 11-12 কোথাও কোথাও পাবেন, কোনোটাই ভুল নয়। তারপরে কৈশোর বা বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ড মোটামুটি 11-12 থেকে বা 12-13 থেকে বিভিন্ন বয়সী, কিন্তু এটা বিভিন্ন বই পেতে পারেন, মোটামুটি 18-19 বা 19-20 বছর বয়স পর্যন্ত সময়কাল। প্রাপ্তবয়স্ক মোটামুটি 18-19 বা 19-20 থেকে তারপরে আজীবন সময়কালটাকেই বলা হয় আপনার যে প্রাপ্তবয়স্ক। এইবার আসছি বিষয়টায়। তাহলে ব্যক্তির জীবন বিকাশের কটি স্তর? 4টি। শৈশব বা আপনার যে ইনফ্যান্সি, তারপরে বাল্যকাল বা চাইল্ডহুড, কৈশোর বা অ্যাডোলেসেন্স, প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টহুড। এই 4 ভাগে জীবনকে ভাগ করা হচ্ছে। শৈশবকালে সাধারণত কোন সময়টাকে ইনফ্যান্সি বলা হয়? 0 থেকে 5 বা 6। 0 থেকে কেন? 1 থেকে 9 কেন? 1 বছর হতে 365 দিন লাগে, তাহলে তার আগের 364 দিন পর্যন্ত তো তার 1 বছর হয় না, তাহলে বাকি দিনগুলো কি হবে?
ওকে, এই জন্য জন্মদিন থেকে একদিন কেন 1 সেকেন্ড বয়স থেকে শুরু করি। এবার এখানে একটা কথা আমি স্কিপ করে গেছি, পরে না এখনই বলে দিই। এইটা হচ্ছে জন্ম পরবর্তী। সাধারণত বিকাশকে দুটো ভাগে ভাগ করা যায়, প্রিন্যাটাল, পোস্টন্যাটাল। প্রিন্যাটাল মানে ভূমিষ্ঠ হওয়ার আগে মাতৃগর্ভে যেটা হয়, সেটা আমাদের টপিক নয় আলোচনা, শুধু মনে রাখার জন্য। প্রিন্যাটাল, পোস্টন্যাটাল, আমরা আলোচনা করছি পোস্টন্যাটাল, উত্তর ভূমিষ্ঠ স্তর। প্রাক ভূমিষ্ঠ স্তরটা কিন্তু আমরা আলোচনা আসছি। এবার পোস্টন্যাটাল মানে তার 0-1 ডে থেকে তো শুরু হচ্ছে, ফার্স্ট ডে থেকে, অর্থাৎ 1 দিন থেকে 5-6 বছর, বা 0 ডে থেকে, 0 থেকে 5-6 বছর বলছি, 1 বছর কিন্তু আমরা বলছি না। এই সময়কালটাকে বলছে শৈশব বা ইনফ্যান্সি। এবার বাল্যকাল, চাইল্ডহুড, মোটামুটি 5-6 থেকে 10-11 বা 11 বার। এবার আপনি আরেকটা কথা বলতে পারেন, 5-6 কেন লিখছেন, শুধু 5 বা শুধু 6 নয় কেন? দেখুন, এটা একটা এভারেজ, মোটামুটি 5 বা 6 বছর। এই জন্য কংক্রিট কারো বলা যায় না আজকে এর 5 বছর শেষ হচ্ছে, শৈশব শেষ, 5 বছর ওয়ান ডে, অর্থাৎ আজকে তার বাল্যকাল শুরু, এইরকম হয় না। কারোর 5, কারো 6, কারো 5.5, তার বেশি কমও হতে পারে। একটা এভারেজ মোটামুটি 5-6 ধরা হয়েছে, এটা একটা এভারেজ। বাল্যকাল দ্বিতীয় স্তর, 5 বা 6 থেকে 10-11। থার্ড, বাল্য শেষ হচ্ছে, শৈশবে শিশু বলা হয়, এখানে পুরুষ নারী ভাগ করা হচ্ছে না, বাল্যকালে এসে ভাগ হচ্ছে বালক বালিকা। এবার কৈশোর বা অ্যাডোলেসেন্স পিরিয়ড, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পরে যখন পড়বো আমরা, এখান থেকে ফ্ল্যাপার কথাটা পড়বো, ঝড়ঝঞ্ঝার কাল কেন বলা হয়, ডিটেলস আসবো। কৈশোরকাল 11-12 থেকে 18-19 বছর পর্যন্ত। এইটা হচ্ছে অ্যাডাল্ট, আপনার যে অ্যাডোলেসেন্স। সাধারণত মনে রাখবেন টিনেজ, টিনেজ কথা আমরা শুনি, টিনেজ কোনটাকে বলা হয়, 13 to 19, এই বয়সটাকে টিনেজ বলে। তার কারণ কি, প্রত্যেকটা এই সংখ্যার পেছনে একটা করে টিন আছে, 13, 14, 15, 16, 17, 18, 19, আর কোন সংখ্যার পেছনে একটা করে টিন লাগানো নেই। এইটাকে এই জন্য টিনেজ বলা হয়, টিন এজার, যারা এই বয়সটাকে বিলং করে, টিনেজ। এই টিনেজটাই মোটামুটি এভারেজ হচ্ছে কৈশোরকাল বা আপনার যেটা তার বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স। তারপরে যেটা আসছে প্রাপ্তবয়স্ক, মোটামুটি 18-19 থেকে, এটার তো শেষ নেই, আজীবন যতদিন বাঁচবে বিকাশ ঘটবে, এই হচ্ছে প্রাপ্তবয়স্ক। এই 4টে। এবার দেখুন, শিক্ষাগত দিক থেকে আমরা আলোচনা করবো, বৈশিষ্ট্য, দৈহিক, মানসিক সব পড়বো। শিক্ষাগত দিকটা একটু টাচ দিয়ে রাখি। শৈশবকালটা 0 থেকে 5-6। দেখুন, আমাদের দেশে প্রাইমারি ভর্তি হওয়ার বয়স 5-6 বছর, মানে শৈশবকালটা প্রাক প্রাথমিকে থেকে যাচ্ছে, প্রাথমিকের আগের স্টেজ। প্রাক প্রাথমিক, ICDS, পিপি, কেজি স্কুল, মন্তেশ্বরী বিদ্যালয়, এইগুলো হচ্ছে শৈশবকাল। বাল্যকালটা টোটালি প্রাথমিক স্কুলটা চলে যাচ্ছে, মানে নিম্ন প্রাথমিকটা কিন্তু বাল্যকাল। আর কৈশোরকালটা উচ্চ প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক, 8 অব্দি মোটামুটি 14 বছর। তারপরে দেখুন, মাধ্যমিক টোটালটাই কৈশোর, নিম্ন মাধ্যমিক ভুল বললাম, এই উচ্চ প্রাথমিক এবং টোটাল মাধ্যমিকটা কিন্তু কৈশোরকাল। অর্থাৎ এই কৈশোর আর বাল্য, এই দুটো আমাদের কিন্তু এই শিক্ষার সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শৈশবে ইম্পর্টেন্ট, এই দুটো বেশি। প্রাপ্তবয়স্ক কিন্তু সাধারণ শিক্ষার স্তরে আর থাকছে না, স্নাতক বা স্নাতকোত্তর, সেটা আমাদের অতটা আলোচনায় আসবে না। আমরা বাল্য কৈশোরটা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এবার এখানে আর একটা বিষয়, এই যে শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক, তাহলে কোন স্টেজ কোনটা, কোন স্তরের সাথে, প্রাক প্রাথমিক স্তরের, এই শৈশবের সাথে কোন শিক্ষা স্তর যুক্ত, প্রাক প্রাথমিক। বাল্যকালের সাথে প্রাথমিক, কৈশোরকালের সাথে সাধারণত মাধ্যমিকটাই বলা হয়, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটো, 9, 10, 11, 12, টোটালটাই কৈশোরটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এইবার এই যে বিকাশগত বৈশিষ্ট্য, চাহিদা, শিক্ষা আমরা পরে আস্তে আস্তে পড়বো। এখানে একটা ছোট্ট বিষয় একটুখানি আমি অ্যাড করছি, এই যে ব্যক্তির বিকাশ টিকাশ ঘটছে, কে কোন স্তরে পৌঁছালো না পৌঁছালো, বিকাশ কতটা ঘটলো না করলো, এটা জানার উপায় কি, বিকাশ প্রক্রিয়া অনুশীলন করা হয় কিভাবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ছোট্ট করেই বলবো 1 মিনিটের মধ্যেই, বিকাশ প্রক্রিয়া অনুশীলনের কৌশল কি, কিভাবে ব্যক্তির বিকাশ অনুশীলন করা যায়। 4টে প্রধানত পদ্ধতি আছে বিকাশ প্রক্রিয়া অনুশীলন করার। 1 নম্বর, অবজারভেশন বা পর্যবেক্ষণ। আমি একজন ব্যক্তিকে কি করতে পারি, পর্যবেক্ষণ করে তার বিকাশটা দেখতে পারি। আমরা সাধারণত এই পদ্ধতিটা 99% দেখেই তো বুঝি ডেভেলপমেন্টটা কেমন হয়েছে। দৈহিকটা তো পুরোপুরি পর্যবেক্ষণের দ্বারা হয়। পর্যবেক্ষণের পরে যেটা আর একটা হয়, ইন্টারভিউ বা সাক্ষাৎকার। এই ইন্টারভিউ মানে আমাদের চাকরির ইন্টারভিউর মতন কিন্তু নয়, 3 জন বোর্ড মেম্বার থাকবে, তা নয়। একজনের সাথে কথোপকথন করেও কিন্তু তার ডেভেলপমেন্ট, কথা বুঝি না আমরা, বুঝে যেত সে কই মিল গয়, ওই যে ইসের ঋত্বিকের সাথে কথা বলে কেউ বুঝে দৈহিক বিকাশ ঘটলো, মেন্টাল বিকাশ ঘটেনি, যে কেউ কথা বলে বুঝে ফেলছিল। বিষয়টা যদিও সিনেমায়, বাস্তবে তো তাই। অর্থাৎ সাক্ষাৎকার আমাদের কি করতে পারে,
তার বিকাশ কতটা ঘটেছে সেইটা আমাদের জানতে সাহায্য করতে পারে। আর একটা হচ্ছে প্রশ্ন গুচ্ছ, কোয়েশ্চেনিং, কতগুলো বিশেষ প্রশ্ন করার মধ্যে দিয়ে কারোর বিকাশকে পর্যবেক্ষণ করা যায়, বোঝা যায় কতটা তার বিকাশ ঘটেছে বা ঘটেনি। লাস্ট হচ্ছে টেস্ট, অভিক্ষা। টেস্ট আমরা সাধারণত ক্লাস টেস্ট বা স্কুলের এক্সামকে বুঝি, এটা কিন্তু তার বাইরে অনেক ব্যাপ্তি রয়েছে যার, যেটা আমাদের সাইকোলজিক্যালি বিভিন্ন অভিক্ষা প্রয়োগ করে ব্যক্তির বিকাশকে পর্যবেক্ষণ করা যায়। চারটে প্রধানত অনুশীলন করার মানে বিকাশ, ব্যক্তির বিকাশ কতটা হচ্ছে তার অনুশীলনের পদ্ধতি: পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, প্রশ্নগুচ্ছ, অভিক্ষা। এই ছিল মোটামুটি বিকাশ। এরপরে জীবন বিকাশের স্তরে আসব। আপনাদের জিজ্ঞাসা, আমার ভুল ত্রুটি অবশ্যই জানাবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা যেমন কমেন্ট করবেন, যারা ফেসবুকেও দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।